Good evening, my all beloved student and future WBCS officers. All welcome on this learning platform, Civil Service 24 into 7. And this is me, Soumen Goswami. And in this particular platform, we are continue the economic series for Target WBCS 2023 batch. তোমরা জানো এর আগের ক্লাসে যারা পুরনো ছাত্রছাত্রী আছো তারা দেখেছো আমি ইন্ট্রোডাকশন অফ ইকোনমির একটা ক্লাস নিয়েছি এবং ন্যাশনাল ইনকাম তোমাদের কমপ্লিট পড়িয়েছি। ন্যাশনাল ইনকামে তোমাদের জিডিপি কি পড়িয়েছি, জিএনপি কি, এনডিপি কি, এনএনপি কি, ইন ডিটেলস পড়িয়েছি। যে সমস্ত ছাত্রছাত্রী নতুন রয়েছে তারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও, কারণ প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে তোমাদের কি হবে, সাবজেক্টের সঙ্গে একটা বেসিক কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠবে। আমি প্রত্যেকটা ক্লাসেই বলি সিভিল সার্ভিস এক্সামিনেশন হলো এমন একটা পরীক্ষা যেটা ক্র্যাক করতে গেলে তোমার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দরকার, বোঝা গেল? তো আজকের ক্লাসটা দেখতে গেলে তোমাকে জিডিপি কি, এনএনপি কি জানতে হবে, বোঝা গেল? তো ইকোনমিক্সের যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যে সমস্ত ছাত্রছাত্রীর, তাদেরকে আমি কথা দিয়ে যে ইকোনমিক্সের প্রতি কোনো ভয় তোমাদের থাকবে না। কমপ্লিট ইকোনমিক্স, কমপ্লিট ইন্ডিয়ান ইকোনমি তোমাদের আমি এই ক্লাসে করাবো। এবং ইকোনমির প্রতি যে ভয় তোমাদের আছে সেই ভয় তোমাদের ধীরে ধীরে কেটে যাবে। আমার সঙ্গে একটা একটা করে ক্লাস কমপ্লিট করো। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা এই ক্লাসটা কমপ্লিট করার পর প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তা আজকে আর বেশি কথা না বলে আর একটা কথা বলি, সমস্ত ছাত্রছাত্রী পুরনো রয়েছে তারা তো জানো, তারা ভিডিওটিকে শেয়ার করো, কারণ তোমার মতো ছোট ছোট ভাই বোন যারা সামনের বছর WBCS পরীক্ষা দেবে তাদের যেন আমার এই প্রচেষ্টা তাদের সাফল্যের ক্ষেত্রে যেন কাজে লাগে, সেক্ষেত্রে শেয়ার করো। কারণ জ্ঞান এমন একটা জিনিস যেটা ভাগ করলে কমে না, জ্ঞান ভাগ করলে সবসময় বাড়ে। পৃথিবীতে সমস্ত প্রপার্টি, ইকোনমিক্স পড়াতে গিয়ে ওই জন্য বলছি, সমস্ত প্রপার্টি তুমি ভাগ করে দিলে সেটা কমবে, পরিমাণে কমবে, কিন্তু জ্ঞান এমন একটা জিনিস, এমন একটা সম্পত্তি যেটা তুমি যদি ভাগ করো, শেয়ার করো, তাতে তোমার জ্ঞান বাড়বে, কমবে না। বোঝা গেল কি বললাম? তো ভিডিওটিকে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, না হলে লাইক করার দরকার নেই। কমেন্টসে জানিয়ে ইকোনমির কোন কোন বিষয়ে তোমাদের কনফিউশন রয়েছে। আমি কথা দিয়েছি কমপ্লিট ইন্ডিয়ান ইকোনমি করাবো, আজকে করাবো। এরপরে ইনফ্লেশনের পরে প্রপার্টি, ব্যাংকিং, মানি, সমস্ত কিছু করাবো। মনিটারি পলিসি, ব্যাংকিং রেট, রেপো রেট, বেস রেট, প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে ক্লিয়ার করাবো। বোঝা গেল কি? সোশ্যাল ইনক্লুশন পড়াবো, সমস্ত কিছু পড়াবো। কিন্তু আজকে যেটা আমরা কমপ্লিট করাবো সেটা হলো, আজকে যে টপিকটা ধরবো সেটা হলো ইনফ্লেশন, মূল্যবৃদ্ধি। এখন এই ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি আমি মূলত দুটো ক্লাসে নেব, বোঝা গেল? তো যে সমস্ত ছাত্রছাত্রী পুরনো রয়েছে তারা ভিডিওটিকে শেয়ার করো, এবং নতুন ছাত্রছাত্রী যারা রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। এই চ্যানেলে ফিউচার ক্লাসে তোমরা লিঙ্ক পাবে, বোঝা গেল? এই ক্লাসে কমপ্লিট ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি চলছে, ইন্ডিয়ান পলিটি ক্লাস চলছে, বোঝা গেল? সেই ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা পাবে। তাহলে আজকে আর কথা না বলে আজকে আমরা চলে আসি আজকের যে টপিক, টুডেজ টপিক, ইনফ্লেশন, মূল্যবৃদ্ধি। সমস্ত কিছু মাথা থেকে ঝেড়ে ফেলো, টেক আ ডিপ ব্রেথ, সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি। আমিও খুব ধীরে সুস্থে পড়াবো যাতে বিষয়টা কোনো কিছু বলতে আমি মিস না করে। ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি যখন আমরা শুনি তখন মূল্যবৃদ্ধি শুনেই আমাদের মনে আসে যে অর্থের পরিমাণ বৃদ্ধি হয়েছে, তবেই তো বলি মূল্যবৃদ্ধি। তো মূল্যবৃদ্ধির সঙ্গে জিনিসপত্রের যে জেনারেল প্রাইস লেভেল, সেই প্রাইস লেভেল কিভাবে সাস্টেন ভাবে ইনক্রিজ হয় সেটা আমরা আজকে ইনফ্লেশন পড়ার মধ্যে দিয়ে দেখব। বোঝা গেল কি বললাম? এখন যদি না বুঝতে পারো আগামী 1 ঘন্টায় আমার প্রত্যেকটা কথা ক্লিয়ার হয়ে যাবে। মন দিয়ে কথাগুলো শোনো। দেখো, আজকে আমরা দেখব ইনফ্লেশনের মিনিং, ইনফ্লেশনের ডেফিনেশন এবং তার উদাহরণ দিয়ে ইনফ্লেশনকে আজকে আমরা গোটা ক্লাসে মূল্যবৃদ্ধিকে বোঝার চেষ্টা করব, যে মূল্যবৃদ্ধি কি, কেন মূল্যবৃদ্ধি হয়, মূল্যবৃদ্ধির পেছনে কি কি ফ্যাক্টর রয়েছে, এবং মূল্যবৃদ্ধি আমাদের জীবনে কি প্রভাব ফেলে, কেন ফেলে, সমস্ত কিছু। তো ডেফিনেশন অফ ইনফ্লেশন যদি আমি বলি, ডেফিনেশন হলো যে ইনফ্লেশন এ কন্টিনিউয়াস অ্যান্ড কনসিডারেবল রাইজ ইন প্রাইস ইন জেনারেল। অর্থাৎ আমি যেটা প্রথমে বললাম যে ইনফ্লেশন মানে হলো প্রাইস লেভেল সাডেনলি বেড়ে যাবে না, হঠাৎ করে বেড়ে যাবে না, খুব সাস্টেন ভাবে ধীরে ধীরে সেই জেনারেল লেভেল কোনো দ্রব্যমূল্যের বৃদ্ধি পাওয়াকে আমরা বলি। তাহলে একটু যাই, পটেটো, আলু আমি বাজারে আজকে কিনতে গেলাম 10 টাকা,
আজ থেকে দুদিন পর কিনতে গেলাম, দেখলাম আলুর দাম হয়তো 5 টাকা কেজিতে বৃদ্ধি হয়েছে, 15 টাকা হয়েছে, তাহলে তো আমি কি বলবো 5 টাকা ইনফ্লেশন হয়ে গেছে? আমি কখন বলবো 5 টাকা ইনফ্লেশন হয়েছে বা মূল্য বৃদ্ধি হয়েছে? আমাকে দেখতে হবে আগে যে জেনারেল প্রাইস লেভেল থেকে বেড়েছে কিনা। আমি বারবার কথাটা কি বলছি, যে জেনারেল লেভেল, ইনফ্লেশন পড়তে গেলে ট্রামটা খেয়াল করো, জেনারেল প্রাইস লেভেল। জেনারেল প্রাইস লেভেল মানে তার যে দাম, সেই দামের উপর থেকে বৃদ্ধি পেয়েছে কিনা। যদি তার থেকে বৃদ্ধি পায় তাহলে আমরা বলবো ইনফ্লেশন হয়েছে বা মূল্য বৃদ্ধি হয়েছে। বোঝা গেল? আর ইনফ্লেশনের যে প্রসেস, সেই প্রসেস কি হবে? প্রসেস হচ্ছে কন্টিনিউয়াস ইনক্রিজ ইন প্রাইস। কন্টিনিউয়াসলি প্রাইসে ইনক্রিজ দেখা দেবে, কিন্তু সেটা সার্টেনলি হঠাৎ করে দেখা দেবে না, কন্টিনিউয়াসলি দেখা দেবে, সাস্টেন ভাবে দেখা দেবে, ধীরে ধীরে দেখা দেবে। বোঝা গেল? ধীরে ধীরে ইনক্রিজ হবে প্রাইসে। এই যে ধীরে ধীরে প্রাইস ইনক্রিজ হওয়া, কোথা থেকে? জেনারেল প্রাইস। একটা দ্রব্যের, একটা গুডস বা সার্ভিসের, আমি আগের দিন তোমাদের জিডিপি পড়া থেকে বলেছি যে ফাইনাল গুডস এবং সার্ভিসকে ক্যালকুলেট করা হয় জিডিপির ক্ষেত্রে, তাই তো? যেটা একটা দেশের টেরিটরিতে তৈরি হয় একটা ফিনান্সিয়াল ইয়ারে। তো যে ফাইনাল গুডস এবং সার্ভিস যেটা আছে, সেই সার্ভিসের জেনারেল প্রাইস লেভেল থেকে যখন প্রাইস ধীরে ধীরে ইনক্রিজ হয়, তখন তাকে আমরা বলবো ইনফ্লেশন। এবং ইনফ্লেশন হলো এমন একটা প্রসেস যেখানে কিন্তু সাডেনলি ইনক্রিজ হয় না, খুব ধীরে ধীরে সাস্টেন ভাবে ইনক্রিজ হয়। বোঝা গেল? আর ইনফ্লেশন করতে গেলে মনে রাখতে হবে জেনারেল প্রাইস বাড়বে, হলো জেনারেল প্রাইস। ইকোনমিতে ধীরে ধীরে ইনক্রিজ হওয়াকে আমরা বলবো ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশন কাকে বলে আমরা দেখলাম। ইনফ্লেশন হচ্ছে কোনো দ্রব্যমূল্যের ধীরে ধীরে জেনারেল প্রাইস লেভেল, তার যে দাম, সাধারণ দাম, তার থেকে যখন ধীরে ধীরে কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি, দাম বাড়ে, তখন তাকে আমরা বলবো ইনফ্লেশন। বোঝা গেল? সার্টেনলি 5 টাকা বেড়ে গেলে তাকে ইনফ্লেশন বলা যাবে না, বা সার্টেনলি 2-1 দিনের জন্য কোনো কিছুর দাম বাড়লো তাকে ইনফ্লেশন বলা যাবে না, সেটা বিভিন্ন কারণে হতে পারে। ইনফ্লেশন হচ্ছে সবসময় জেনারেল প্রাইস লেভেল থেকে দ্রব্যমূল্যের দাম ধীরে ধীরে বৃদ্ধি হবে। গেটিং মাই পয়েন্ট? এবার দেখো একটা উদাহরণ দিয়ে বোঝাই। দেখো, ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধি যখন হয়, তখন কি হয় না, মূল্য বৃদ্ধি হলে অনেকে বলেন, এমনকি আমিও বলি, আমি কেন, বড় বড় ইকোনমিস্ট বলে যে মূল্য বৃদ্ধি হলে মানুষের যে পারচেসিং পাওয়ার, অর্থাৎ মানির যে ভ্যালু, টাকার যে ভ্যালু, মানুষের যে পারচেসিং ক্যাপাসিটি, সেই পারচেসিং ক্যাপাসিটি, মানি ভ্যালু কি হয়, ধীরে ধীরে কমে যায়। কি করে কমে যায়? 1972 সালে এই টাকা একটা দেখতে পাচ্ছ, ধরো এটা 500 টাকা, এই 500 টাকা নিয়ে গেলে বাস্কেট, তো বোধ কি বললাম বুঝতে পারছো? এতগুলো গুডস এবং সার্ভিস আমরা পেতাম। 1992 গেলাম, সেখানে বাস্কেটের মধ্যে গুডসের যে পরিমাণ সেটা কিন্তু কমছে, বাড়ছে কি কমছে না। কেন? কারণ মার্কেটে কি আছে, মার্কেটে মূল্য বৃদ্ধি আছে। মূল্য বৃদ্ধি থাকার ফলে মানুষের যে মানির যে পারচেসিং, সেই টাকার যে ভ্যালু, সেটা কিন্তু ক্রমশ ডিক্রিজ হয়। বোঝা গেল? কিন্তু সব সময় ডিক্রিজ হয় না, সেটা আমরা পরের উদাহরণ। এখন তুমি বোঝো যে যদি মার্কেটে দেখা দেয় প্রাইস লেভেল যদি ধীরে ধীরে ইনক্রিজ হয়, সেক্ষেত্রে কি না, পারচেসিং ক্যাপাসিটি, মানির যে ভ্যালু, পারচেসিং ভ্যালু, সেটা কি যাবে আস্তে আস্তে। কারণ বাস্কেটে এতগুলো জিনিস পাচ্ছি, কত কিছু আছে। দেখো 92 কি দেখছি, গুডস কমছে, এবং 2012-তে কি দেখছি, গুডস আরো কমছে। তার মানে কি 1972 থেকে 1992 মার্কেট ছিল, 1992 থেকে 2000 ইনফ্লেশন আরেকটু বেড়েছে, যার ফলে কি হয়েছে, মানির যে টাকার যে পারচেসিং ক্যাপাসিটি, ক্রয় ক্ষমতা, টাকার সেই ক্রয় ক্ষমতা কিন্তু ধীরে ধীরে কমে গেছে। আর একটা উদাহরণ দিই, আমি ধরো বাজারে গেলাম, 1 কেজি আলু 10 টাকায় নিলাম, পটেটো, তো 10 টাকা কেজি 1 কেজি আলু নিলাম। পরের দিন বাজারে গেলাম, সেদিন হয়তো আলুর কেজি 15 টাকা। তাহলে আমি যখন সবজি বিক্রেতাকে 10 টাকা দেব, তখন সবজি বিক্রেতা আমাকে আলু দেবে, কিন্তু কি পরিমাণে 1 কেজি আলু দেবে? দেবে না। কি দেবে? তার থেকে কম আলু দেবে। অর্থাৎ 15 টাকা কেজি হলে 10 টাকায় যত গ্রাম আলুটা আমাকে দেবে। তোমরা ক্যালকুলেট করে নাও, আমি তো ম্যাথে ভালো না, তোমরা দেখে নিও, তোমাদের করছি। দেখো, তাহলে বিষয় হচ্ছে যে টাকা, ইনফ্লেশন যত মার্কেটে দেখা দেবে, টাকার সেই পারচেসিং পাওয়ার, টাকার ভ্যালু কিন্তু ধীরে ধীরে কমবে। আমি বোঝা, কিন্তু যদি জিজ্ঞাসা করো যে এই যে ইনফ্লেশন যখনই তখনই কি টাকার পারচেসিং
ক্যাপাসিটি কমে যাবে? না, দেখো এটা কিন্তু তখন হবে যখন ইন্টারেস্ট রেট, ভালো করে কি বলছি শোনো, ইন্টারেস্ট রেট যখন ইনফ্লেশন রেটের থেকে কম থাকবে তখন টাকার যে পারচেসিং ক্যাপাসিটি ভ্যালু সেটা কমে যাবে। ইন্টারেস্ট রেট যদি ইনফ্লেশন রেটের থেকে হাই হয় তাহলে কিন্তু টাকার পারচেসিং কমবে না, বা ইন্টারেস্ট রেট যদি ইনফ্লেশন রেটের সমতুল্য হয়, সমান সমান হয়, সেক্ষেত্রেও কিন্তু পারচেসিং ভ্যালু কমবে না। উদাহরণ দিই বোঝো, ধরো ওয়াশিং মেশিন বা একটা ফ্রিজ আমি আজকে কিনতে গেলাম, ধরো মার্কেটে তার দাম 10,000 টাকা, আমি আজকে কিনলাম না, টাকাটা দিলাম, বললাম আমি 6 কিনবো। 6 মাস পরে যখন আমি ফ্রিজটা কিনতে যাব মার্কেটে, কি হবে না, তখন দেখা দেবে মার্কেটে, এবার ধরো 6 মাসে মার্কেটে ইনফ্লেশন এসেছে 10%, তাহলে 10,000 টাকা আজকে দাম ছিল ফ্রিজটার, আজকের ডেট থেকে যখন সামনের 6 মাস পরে আমি কিনতে গেলাম তখন দেখলাম 10% ইনফ্লেশনের কারণে, মূল্য বৃদ্ধির কারণে ফ্রিজটার দাম হয়েছে 11,000 টাকা। এইবার আমি 10,000 টাকাটা ধরো ব্যাংকে রেখে এসেছি, তা ব্যাংক থেকে 6 মাস পর যখন টাকাটা আমি তুলবো, ব্যাংকে 10% ইনভেস্ট করেছি, ব্যাংকে সেভিংস করেছি, তার উপর ব্যাংক আমাকে 10% ইন্টারেস্ট, তাহলে দেখা গেল যে 6 মাসে ব্যাংক আমাকে 10% ইন্টারেস্ট দিল, আমি কত পেলাম? 10,000 রেখেছিলাম, 11,000 পেলাম। মার্কেটে ফ্রিজের দাম কত? 11,000। তাহলে সেক্ষেত্রে টাকার যে পারচেসিং ক্যাপাসিটি, টাকার যে পারচেসিং পাওয়ার, মানির যে পারচেসিং ভ্যালু, সেটা কিন্তু কমছে না, একই থাকছে। কিন্তু যদি ইনফ্লেশন রেটের থেকে যদি ইন্টারেস্ট রেট কম থাকে, মার্কেটে 6 মাসে ইনফ্লেশন এসেছে, ফ্রিজের দাম হয়েছে 10 থেকে 10% ইনফ্লেশন, ফ্রিজের দাম হয়েছে 11,000 টাকা, ব্যাংকে আমি রেখেছি কত? 10,000। মাস পর ব্যাংকে আমাকে ধরো ইন্টারেস্ট দিয়েছে 5%, তাহলে আমার 10,500 টাকা এসেছে। তাহলে আমি যখন মার্কেটে ফ্রিজটা কিনতে যাব তখন কি আমি 10,500 টাকায় ফ্রিজটা পাবো? পাবো না, আমাকে 11,000 টাকা পেমেন্ট করতে হবে। কেন? কারণ 10% ইনফ্লেশন আছে মার্কেটে। গেটিং মাই পয়েন্ট? তো সেই কারণে আমি কি বলছি, ইনফ্লেশন অলওয়েজ মানির পারচেসিং ক্যাপাসিটিকে ডিক্রিজ করে, কিন্তু সেটা কন্ডিশন আছে, যদি ইনফ্লেশন রেটের থেকে যদি ইন্টারেস্ট রেট কম থাকে তাহলে কিন্তু ইনফ্লেশন মানি ভ্যালু পারচেসিং ক্যাপাসিটিকে ডিক্রিজ করে। কিন্তু যদি ইন্টারেস্ট রেট এবং ইনফ্লেশন রেট যদি সমান হয়, বা যদি ইন্টারেস্ট রেট যদি মোর দ্যান ইনফ্লেশন রেট হয়, সেক্ষেত্রে কি হবে? পারচেসিং ভ্যালু কিন্তু কমবে না। বোঝা গেল? আমি জিনিসটা তোমাদের ইনফ্লেশন কি বোঝাতে পারলাম? নেক্সট আরেকটা কথা বলি, এই ইনফ্লেশন যখন আমরা দেখব মূল্যবৃদ্ধি, তখন একটা জিনিস মনে রাখতে হবে, ইনফ্লেশনের সময় সব সময় যে ঋণ গ্রহীতা অর্থাৎ ডেটার যে, তার সব সময় প্রফিট হয়, এবং যে ঋণ দান করে ক্রেডিটার, তার সব সময় ইনফ্লেশনে লস হয়। কেন? কারণ যে ঋণ গ্রহীতা সে আজকে 10,000 টাকা নিল, 6 মাস পর তাকে রিটার্ন ব্যাক দিতে হবে। দেখা গেল 6 মাস পর সে যখন রিটার্ন দিচ্ছে তখন মার্কেটে 10% ইনফ্লেশন আছে বা 20% ইনফ্লেশন আছে, কিন্তু তাকে দিতে হচ্ছে কত? সে হয়তো 5% ইন্টারেস্টে নিয়েছিল, তাহলে সে তো 5% ইন্টারেস্টের উপরই টাকাটা ঘুরিয়ে দেবে। তাহলে যে ক্রেডিটার, তার তখন টাকার ভ্যালু কিন্তু কমে যাচ্ছে। কেন? কারণ মার্কেটে 20% ইনফ্লেশন আছে। বোঝা গেল? তাহলে ইনফ্লেশন সবসময় বেনিফিট দেয় কাদের? ইনফ্লেশন সবসময় বেনিফিট দেয় যারা ঋণ গ্রহীতার, ডেটার, এবং লস কাদের হয়? যারা বন্ড হোল্ডার, ডিবেঞ্চার হোল্ডার, ক্রেডিটার, তাদের সবসময় লস হয়। বোঝা গেল? ইনফ্লেশন কি বোঝা গেল? ইনফ্লেশন হলো সার্টেন প্রাইস রাইজ যদি হয়, সার্টেন প্রাইস যদি হাই হয়, তাকে ইনফ্লেশন বলবো না। ইনফ্লেশন বলবো জেনারেল প্রাইস লেভেল থেকে যদি সাস্টেন ভাবে প্রাইস লেভেল হাই হয়, ধীরে ধীরে প্রাইস লেভেল হাই হয়, তখন তাকে আমরা বলবো ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি। উদাহরণ দিলাম, কি বললাম? বোঝা গেল ইনফ্লেশনের, যে কিভাবে ইনফ্লেশনের মাধ্যমে পারচেসিং ভ্যালু বা পারচেসিং ক্যাপাসিটি মানুষের কমে, এবং কখন কমে, আবার কখন কমে না। যখন ইনফ্লেশন রেট আর ইন্টারেস্ট রেট সেম থাকে বা রেট বেশি থাকে ইনফ্লেশন রেটের থেকে, তখন পারচেসিং ভ্যালু কমে না। ক্লিয়ার কনসেপ্ট? নেক্সট আমরা দেখব যে হোয়াট ইজ ডিফ্লেশন। এই ইনফ্লেশন পড়তে গেলে আমাদের আর কতগুলো টার্ম জানতে হবে, সেটা হলো ডিফ্লেশন, ডিসইনফ্লেশন এবং রিসেশন। বোঝা গেল কি বললাম? একটা একটা করে বলবো, ধীরে সুস্থে শোনো। তাহলে ডিফ্লেশন কাকে বলে? ডিফ্লেশন হচ্ছে এ সাস্টেন ডিক্লাইন ইন দ্য অ্যাভারেজ লেভেল অফ প্রাইস। কি বললাম? যখন ক্রমান্বয়ে
যেটা জেনারেল প্রাইস, সেই জেনারেল প্রাইসের থেকে প্রাইস যখন ক্রমশ প্রাইস লেভেল যখন ডিক্রিজ হয়, প্রাইস লেভেল যখন সাস্টেন ভাবে ডিক্লাইন করে, তো সাস্টেন যখন ডিক্লাইন করে অর্থাৎ পড়ে যায়, তখন তাকে আমরা বলবো ডিফ্লেশন। ধরো একটা ফ্রিজের দাম আজকে আছে 10,000, এবার আজ থেকে 2 মাসের মধ্যে দেখা যাচ্ছে 15 দিন অন্তর অন্তর 500 টাকা করে দাম পড়েছে। তাহলে এই জেনারেল প্রাইস লেভেল 10,000, তার থেকে যখন ধীরে ধীরে যে সাস্টেন ডিক্লাইন হচ্ছে প্রাইস লেভেলের, প্রাইস তাকে প্রাইস লেভেল যদি কন্টিনিউ 2 মাস বা 3 মাস বা তার থেকে বেশি হয়, বোঝা গেল, 2 মাসের বেশি হয়, তখন তাকে আমরা কি বলবো, রিসেশন। বোঝা গেল? যেমন আমাদের কোভিড পরিস্থিতিতে, ডিউরিং দ্য কোভিড সিচুয়েশন আমাদের ইন্ডিয়ান ইকোনমি কি হয়েছিল, রিসেশনে চলে গিয়েছিল, তাই তো? তো রিসেশনে যাওয়ার কারণে রিজার্ভ ব্যাংক তার যে পলিসি আছে সেই যে পলিসি তাতে চেঞ্জ করেছে, এবং কি দেখেছি আমরা যে মার্কেটে প্রচুর মানি সাপ্লাই করেছে, তাই তো? তো মানি সাপ্লাই করার মধ্যে দিয়ে কি হয়েছে, মানি সাপ্লাই করলে মানুষের হাতে অর্থ এসেছে, মানুষের হাতে অর্থ এলে কি হবে, মার্কেটে প্রোডাকশন হবে, ডিমান্ড ক্রিয়েট হবে। বোঝা গেল? সার্কুলার ফ্লো অফ ইনকাম ফলো করো। এই জন্য বললাম ক্লাসগুলো সিকোয়েন্সে দেখতে হবে। আগের ক্লাসে যখন ন্যাশনাল ইনকাম পড়িয়েছি তখন তোমাদের সার্কুলার ফ্লো অফ ইনকাম পড়িয়েছি, খেয়াল করে দেখো। ফ্যাক্টর কস্ট, একদিকে ফ্যাক্টর প্রাইস, অন্যদিকে হাউস হোল্ডের ইনকাম। তাহলে যদি মার্কেটে যদি পয়সা আসে, মার্কেটে যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করে, পয়সার টাকার যে ফ্লো, সেই ফ্লোকে যদি বাড়ায়, তাহলে কি হবে, মানুষের হাতে পয়সা গেলে মার্কেটে ডিমান্ড ক্রিয়েট হবে, মার্কেটে প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন হলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং, এবং কি হবে, যে রিসেশনের ছিল সেই রিসেশনের পরিস্থিতি থেকে ইকোনমি ওভারকাম করা শুরু করবে, এবং সেই ওভারকাম করতে করতে একসময় ইনফ্লেশন দেখা দেবে। ইনফ্লেশন ইকোনমির পক্ষে ভালো, ইনফ্লেশন ইকোনমির পক্ষে খারাপ না। মডারেট ইনফ্লেশন থাকে, যদি যে ক্রিপিং ইনফ্লেশন, যখন আমরা টাইপ অফ ইনফ্লেশন পড়বো তখন দেখবো, যাকে আমরা ক্রিপিং ইনফ্লেশন বলি বা মডারেট ইনফ্লেশন বলি, সেই যদি মডারেট ইনফ্লেশন 2 থেকে 4% বা 2 থেকে 6%, তাহলে আমরা সেই ইনফ্লেশনটাকে কি বলবো, যে সেটা ইকোনমির পক্ষে ভালো, কারণ এইটুকু ইনফ্লেশন থাকলে মার্কেটে ডিমান্ড থাকবে। বোঝা গেল? কিন্তু যদি তার থেকে বেশি ইনফ্লেশন হয়, যাকে গ্যালোপিন ইনফ্লেশন বা হাইপার ইনফ্লেশন বলে, টাইপস অফ ইনফ্লেশন যখন পড়বো, কিন্তু এখন আমরা কি দেখছি, ডিফ্লেশন হচ্ছে কি, এ সাস্টেন ডিক্লাইন ইন দ্য এভারেজ লেভেল অফ প্রাইস, দ্রব্যমূল্যের দাম তার থেকে যদি ক্রমশ দাম পড়তেই থাকে, তো 1 মাসের বেশি যদি বা 2 মাসের বেশি দাম পড়তে থাকে, তখন কি বলবো, রিসেশন। কেন রিসেশন? কারণ মার্কেটে তখন ডিমান্ড নেই, ইকোনমির চাকা বন্ধ হয়ে গেছে। তো সেই রিসেশন পরিস্থিতিতে গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট নিজের মানি সাপ্লাই বাড়ায় মার্কেটে, বাই এক্সপেন্ডিচার করার মধ্যে দিয়ে, ইনফ্রাস্ট্রাকচার করার মধ্যে দিয়ে। মেনলি গভর্নমেন্ট কি করে, লোন প্রোভাইড করে, তাই তো? তো ব্যাংক, এই গভর্নমেন্ট কি করে, ব্যাংকের হাতে টাকার ফ্লো বাড়ায়, যার ফলে মার্কেটে কি হয়, লোকের হাতে টাকা আসে, টাকা এলে কি হবে, প্রোডাকশন হবে, ডিমান্ড বাড়বে, ইকোনমিটা আবার গ্রো হবে। বোঝা গেল? তাহলে ডিফ্লেশন কি, রিসেশন কি বোঝাতে পারলাম, ইনফ্লেশন কি বুঝতে পারলে, যখন জেনারেল সার্টেন প্রাইস, জেনারেল লেভেল প্রাইস যখন ধীরে ধীরে ইনক্রিজ হয়, তখন তাকে আমরা বলবো ইনফ্লেশন। যখন জেনারেল প্রাইস লেভেল থেকে ধীরে ধীরে কন্টিনিউ সাস্টেন ভাবে ডিক্লাইন করে প্রাইস লেভেল, তখন তাকে আমরা বলবো ডিফ্লেশন। এবং সেই ডিক্লাইন, প্রাইস লেভেলের ডিক্লাইন রেট যদি কন্টিনিউ থাকে, তখন তাকে আমরা বলবো রিসেশন। বোঝা গেল? ইনফ্লেশন, ডিফ্লেশন, রিসেশন বোঝা গেল? যদি একবারে না বুঝতে পারো, ক্লাসটা কমপ্লিট করার পর রিব্যাক আবার দেখবে। বোঝা গেল? 2-1 বার দেখলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর যাদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড আছে তারা তো জানোই, তারা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছো। যাদের ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড নেই তাদেরও ভয় পাওয়ার কারণ নেই। এবার দেখো, সেটা হলো ডিসইনফ্লেশন। ইনফ্লেশন হলো, পরীক্ষায় কনফিউশন হয়ে যাবে ডিফ্লেশন আর ডিসইনফ্লেশনের মধ্যে, এমসিকিউ দেবে, ফেসে যাবে। দেখো, ভালো করে দেখো, ওই জন্য বলছি কনসেপচুয়াল ক্লিয়ারিটি নাও। হোয়াট ইজ ডিফ্লেশন? ডিফ্লেশন আমরা কি দেখলাম, ডিফ্লেশন দেখলাম এ ডিক্রিজ ইন দ্য জেনারেল প্রাইস লেভেল। বোঝা গেল? এ ডিক্রিজ ইন দ্য প্রাইস লেভেল কন্টিনিউয়াসলি, তাকে আমরা বলবো ডিফ্লেশন। কিন্তু ডিসইনফ্লেশন কি, জেনারেল প্রাইস লেভেল যেটা আছে তার থেকে
এ ডিক্রিজ ইন দ্য রেট অফ ইনফ্লেশন, যেটা ডিসইনফ্লেশন, তার একটা উদাহরণ দিই, দেখো ক্লিয়ার হবে বুঝতে। ধরো একটা জিনিসের দাম জেনারেল প্রাইস লেভেল 10 টাকা, কিন্তু মার্কেটে ইনফ্লেশনের কারণে এখন ধরো হয়ে যাচ্ছে 15 টাকা। এবার আমরা জেনারেল প্রাইস লেভেল দেখলাম 10, ইনফ্লেশনের কারণে 5 টাকা দাম, ইনফ্লেশন রেটের কারণে 15 টাকা দাম আছে। তাহলে আমরা ডিসইনফ্লেশন বলবো 15 টাকা থেকে দাম ধরো পরের দিন দেখলে 13 টাকা হয়েছে। জেনারেল প্রাইস লেভেলের থেকে, অ্যাভারেজ প্রাইস লেভেলের থেকে দাম কিন্তু পড়েনি, যেটা ইনফ্লেশনের কারণে যে দামটা বেড়েছিল তার থেকে দাম একটু কমছে। অর্থাৎ 10 টাকা জেনারেল প্রাইস লেভেল ছিল 1 কেজি আলুর, ইনফ্লেশনের কারণে 5 টাকা বেড়েছিল, 15 টাকা কেজি হয়েছিল। কিন্তু ডিসইনফ্লেশন হচ্ছে যে 15 টাকার থেকে পরের দিন দেখলে 14 টাকা হয়েছে, তারপরের দিন দেখলে 13 হয়েছে, 12 টাকা হয়েছে। অতএব জেনারেল প্রাইস লেভেলের থেকে নিচে আসছে না, ইনফ্লেশন রেটের যে প্রাইস লেভেল তার থেকে যখন প্রাইস কমতে থাকে তখন তাকে আমরা বলবো ডিসইনফ্লেশন। আর ডিফ্লেশন কাকে বলবো? জেনারেল প্রাইস লেভেল 10, তার থেকেও ধরো দাম ক্রমশ পড়ছে 7 টাকা, 6 টাকা, তখন তাকে আমরা বলবো ডিসইনফ্লেশন। এবং এই ডিসইনফ্লেশন যদি তখন তাকে আমরা বলবো ডিফ্লেশন। আর ডিফ্লেশন যদি কন্টিনিউ থাকে তখন তাকে আমরা বলবো রিসেশন। বোঝা গেল? তখন ইকোনমি চলে যাবে রিসেশনে, মন্দার পরিস্থিতিতে। তাহলে জেনারেল প্রাইস লেভেল 10 টাকা, ইনফ্লেশনের কারণে হয়েছে কত? 15 টাকা। ইনফ্লেশন কি বোঝা গেল? 5 টাকা দিয়ে জেনারেল প্রাইস লেভেল থেকে 15 টাকা থেকে দাম কমে হচ্ছে 13 টাকা। জেনারেল প্রাইস লেভেল থেকে কমছে না, ইনফ্লেশন থেকে কমছে, তাকে আমরা কি বলবো? ডিসইনফ্লেশন। এবং ডিফ্লেশন কাকে বলবো? জেনারেল প্রাইস লেভেল 10 টাকা, তার থেকে দাম ক্রমশ নিচে পড়ছে, 8 টাকা হচ্ছে, 6 টাকা বলবো ডিফ্লেশন। আর এই ডিফ্লেশনের যে পরিস্থিতি সেটা যদি কন্টিনিউ করে তখন তাকে আমরা বলবো রিসেশন। তাহলে ইনফ্লেশন কি বোঝা গেল? গেল ডিসইনফ্লেশন কি, রিসেশন কি বোঝা গেল? বলো ইনফ্লেশন সম্পর্কে কাউরির আর কোনো অসুবিধা আছে কিনা এই পর্যন্ত? নেক্সট আমরা দেখবো টাইপ অফ ইনফ্লেশন, যে ইনফ্লেশনের টাইপ কি কি হয়। একটু আগেই বললাম, একটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। ভালো করে খেয়াল করো, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও, কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। এই চ্যানেলে ইকোনমি বেসিক থেকে টপ লেভেল কমপ্লিট করাবো, বোঝা গেল? দেখো, ডিমান্ড পুল ইনফ্লেশন কাকে বলে? ডিমান্ড পুল ইনফ্লেশন হচ্ছে মার্কেটে ধরো কোনো গুডস বা প্রোডাক্ট বা সার্ভিস, তার ধরো ডিমান্ড যদি সার্টেনলি ইনক্রিজ হয়, বোঝা গেল? তাহলে সাপ্লাই কম, ডিমান্ড ইনক্রিজ হয়েছে, তার ফলে কি দেখা দেবে? তার ফলে জিনিসের কিন্তু সেই প্রোডাক্টস বা গুডস বা সার্ভিসের কি হবে? জেনারেল প্রাইস লেভেলের থেকে কিন্তু ইনফ্লেশন দেখা দেবে, মূল্য বৃদ্ধি দেখা দেবে, বোঝা গেল? তাকে আমরা বলবো ডিমান্ড পুল ইনফ্লেশন। কস্ট পুশ ইনফ্লেশন কাকে বলবো? কস্ট পুশ ইনফ্লেশন আমরা ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে দেখতে পাই, বোঝা গেল? কস্ট পুশ ইনফ্লেশন আমরা কোথায় দেখতে পাই? সেটা দেখতে পাই আমরা ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। কেন? একটা ছোট্ট তোমাদের দিচ্ছি, বুঝে নাও। এক্সাম্পল হচ্ছে, কস্ট পুশ ইনফ্লেশন হচ্ছে ধরো কোনো প্রোডাক্ট বা গুডস, তার প্রডিউসের জন্য যে সমস্ত ফ্যাক্টর কস্ট আছে, কি আছে? ফ্যাক্টর কস্ট, লেবার আছে, ক্যাপিটাল আছে, রেন্ট আছে এবং প্রফিট আছে, তাই তো? যে ফ্যাক্টর কস্ট, সেই ফ্যাক্টর কস্ট যদি বেড়ে যায় তাহলে জেনারেলি কি হবে? সেই প্রোডাক্টের দামটা বেড়ে যাবে। অর্থাৎ প্রোডাক্ট প্রডিউস করতে যে সমস্ত কস্ট লাগছে তার কারণে যদি মার্কেটে বৃদ্ধি হয় বা ইনফ্লেশন দেখা দেয়, তাকে আমরা বলবো কস্ট পুশ ইনফ্লেশন। আর একটা কস্ট পুশ ইনফ্লেশনের উদাহরণ দিই, দেখো, ভারতবর্ষের যে রোড, সেই রোড কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএস এর যে কমিউনিকেশন ট্রান্সপোর্ট সিস্টেম ততটা উন্নত নয়। দেখা যাচ্ছে ইউএসএ বা মার্কিন ইকোনমিতে একটা ট্রাক 500 কিলোমিটার বা 1000 কিলোমিটার অতিক্রম করছে দুদিনে। যখন আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখছি রোড কমিউনিকেশন ব্যবস্থা, ট্রান্সপোর্ট ব্যবস্থা ভালো না থাকার কারণে সেই কিলোমিটার যেতে সময় লাগছে 4 দিন। তার ফলে কি হচ্ছে? বা 1000 কিলোমিটার যেতে 4 দিন, যার ফলে ট্রান্সপোর্টেশন কস্ট আছে, বোঝা গেল? এবার যখন ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে তখন সেটা কি হবে? সেটা গুডসের ওপর পড়বে, প্রোডাক্টের ওপর পড়বে, এবং তার যে ফলাফল দেখা দেবে ইনফ্লেশন হিসাবে, মার্কেটে প্রোডাক্টের দামটা জেনারেল প্রাইস লেভেলের থেকে হাই হয়ে যাবে।
এটা কি কারণে হচ্ছে? এটা হচ্ছে কস্টের কারণ, অর্থাৎ প্রোডাক্টের যে কস্ট, তৈরি করতে যে কস্ট, সেই কস্টের বৃদ্ধি পাওয়ার কারণে ইনফ্লেশন দেখা দিচ্ছে। একে আমরা বলবো কস্ট পুশ ইনফ্লেশন। বোঝা গেল? ডিমান্ড পুল ইনফ্লেশন কাকে বলে বোঝা গেল? ডিমান্ড ইনক্রিজ হওয়ার কারণে, কোনো প্রোডাক্টের সার্টেন ডিমান্ড ইনক্রিজ হওয়ার কারণে সাপ্লাই কম ডিমান্ড হাই, সেক্ষেত্রে ইনফ্লেশন দেখা দেবে, মূল্যবৃদ্ধি দেখা দেবে। কস্ট পুশ যে ইনফ্লেশন, সেটা কি বললাম? যে প্রোডাক্ট প্রডিউস করতে ফ্যাক্টর কস্ট বেশি লাগছে বা ট্রান্সপোর্টেশন চার্জ বেশি লাগছে একটা প্রোডাক্ট এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে, সেক্ষেত্রে কস্ট পুশ ইনফ্লেশন দেখা দেবে। বোঝা গেল? আরেকটা কি আছে? আরেকটা আছে ওয়েজ ইনফ্লেশন, মানে মানুষের হাতে যদি বেশি পরিমাণে টাকা আসে, স্যালারি আসে, সেক্ষেত্রে কি হবে? মার্কেটে ডিমান্ড দেখা দেবে। ডিমান্ড দেখা দিলে কি হবে? ইনফ্লেশন দেখা দেবে। বোঝা গেল? একটু আগে কি বললাম? যখন ইকোনমি রিসেশন পরিস্থিতিতে যায়, তখন ইকোনমিকে চাঙ্গা করার জন্য কি করে? আরবিআই বা গভর্নমেন্ট বিভিন্ন স্টিমিউলাস প্যাকেজ নেয়। তো সেই স্টিমিউলাস প্যাকেজগুলোর মাধ্যমে কি হয়? ব্যাংকের হাতে টাকা দেয়, পাবলিকের হাতে টাকা আসে, যার ফলে কি হয়? মার্কেটের ডিমান্ড ইনক্রিজ হয়। বোঝা গেল? আর ডিমান্ড ইনক্রিজ হলে কি হবে? ডিমান্ড যখন ইনক্রিজ হবে তখনই মার্কেটে ইনফ্লেশন দেখা দেবে। কারণ কারণ যেটা মডারেট ইনফ্লেশন, সেটা ইকোনমিকে চাঙ্গা করার জন্য দরকার, ইকোনমির গ্রোথের জন্য দরকার। বোঝা গেল? একবারে জিরো ইনফ্লেশন হলে সেটা ডিফ্লেশন বা রিসেশনের পরিস্থিতিতে যেতে পারে, যেটা আমি তোমাদের আগে পড়িয়েছি। অর্থাৎ মডারেট ইনফ্লেশন সবসময় ইকোনমির পক্ষে ভালো, হাই ইনফ্লেশন নয় কিন্তু। আরেকটা আমরা কি দেখব? দেখব হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশন কি? এই হাইপার ইনফ্লেশন খারাপ। আরেকটা হচ্ছে ক্রিপিং ইনফ্লেশন। ক্রিপিং ইনফ্লেশন হচ্ছে ধীরে ধীরে দাম বাড়ছে, জেনারেল প্রাইস লেভেলের থেকে ধীরে ধীরে। মডারেট ইনফ্লেশন যেটাকে বলছে, তাকে আমরা বলবো ক্রিপিং ইনফ্লেশন। ক্রিপিং ইনফ্লেশন ভালো, তাতে ইকোনমির গ্রোথ বোঝা যায়। আর হাইপার ইনফ্লেশন কাকে বলছে? হাইপার ইনফ্লেশন বা গ্যালোপিং ইনফ্লেশন হচ্ছে যদি কোনো জিনিসের দাম আজ ধরো 10 টাকা, কালকে দেখলে 100 টাকা, তারপরের দিন 1000 টাকা, তারপরের দিন 10,000 টাকা। অর্থাৎ 1 টাকার জিনিস যদি তোমায় 10,000 টাকায় কিনতে হয় উইদিন 1 মান্থ বা খুব তাড়াতাড়ি, এমনিতে 2-1 মাসের মধ্যে, তাহলে তাকে আমরা কি বলবো? হাইপার ইনফ্লেশন। বোঝা গেল? যেমন কোথায় দেখা দিয়েছিল? সেটা দেখা দিয়েছিল শ্রীলঙ্কার, আমরা দেখলাম, এবং আগে দেখা দিয়েছিল কোথায়? ভেনেজুয়েলার ক্ষেত্রে। আর এই যে হাইপার ইনফ্লেশন আসার আগে একটা অ্যালার্ম থাকে, বলে সেটাকে বলে গ্যালোপিং ইনফ্লেশন। অতএব গ্যালোপিং ইনফ্লেশন হাইপার ইনফ্লেশনের মতো এত তাড়াতাড়ি মাল্টিপ্লাই ভাবে ইনফ্লেশন হয় না, বাড়ে, কিন্তু সেটা একটা ইন্ডিকেট দেয় যে সামলানোর সময় আছে, ইকোনমিটাকে সামলে নাও, না হলে কি হবে? টোটাল ইকোনমিক সিস্টেম ক্র্যাশ হয়ে যাবে। বোঝা গেল? তো হাইপার ইনফ্লেশন হচ্ছে যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিসের রেট মাল্টিপ্লাই হয়, 10 টাকা থেকে 100 টাকা, 100 থেকে 1000 ভাবে বাড়তে থাকে, তখন তাকে আমরা বলবো হাইপার ইনফ্লেশন। বোঝা গেল? তাহলে তোমরা যখন এরপরে ইকোনমিক্স বা ঐতিহাসিক এর পড়বে, সমস্ত গ্রেট অথার আছে তাদের পড়বে, তোমাদের এই টার্মগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে যে ইনফ্লেশন কি, রিসেশন কি, ডিসইনফ্লেশন কি, ডিফ্লেশন কি, ডিমান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন কেন হয়, হাইপার ইনফ্লেশন কাকে বলে, গ্যালোপিং ইনফ্লেশন কাকে বলে, ইনফ্লেশন কাকে বলে, কেন ক্রিপিং ইনফ্লেশন ভালো। আমি এতক্ষণ পর্যন্ত এতগুলো প্রশ্নের উত্তর ক্লাসের মধ্যে দিয়ে। বোঝা গেল কি বললাম? দেখবো স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন একটা পরিস্থিতি ইকোনমিতে হয়, যেটা আমরা দেখব যে স্ট্যাগফ্লেশন কাকে বলে। শুনেই একটু ভারী ভারী শব্দ লাগছে, কোনো ভারী শব্দ না। দেখো, আমি আগের দিন তোমাদের জিডিপি পড়িয়েছিলাম, জিডিপি পড়া থেকে কি বলেছিলাম? যে অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস, যেটা একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারে কোনো দেশের ডোমেস্টিক টেরিটরির মধ্যে প্রডিউস হয়, তাকে আমরা বলি জিডিপি, তাই তো? অর্থাৎ জিডিপি আমরা ন্যাশনাল ইনকাম মেজারমেন্টের ক্ষেত্রে দেখি যে আমাদের কি বলি যে ইকোনমিকে গ্রোথ করতে গেলে কি করতে হবে? ইকোনমিকে গ্রোথ করতে গেলে আমাদের জিডিপি কে বাড়াতে হবে। জিডিপি কিভাবে বাড়বে? প্রোডাকশন বাড়াতে হবে। তাহলে জিডিপি যখন লো থাকে, স্ট্যাগফ্লেশনের সিচুয়েশন ইকোনমিতে কখন আসে? দেখো, যখন জিডিপি, স্ট্যাগফ্লেশনের যে সিচুয়েশন সেটা ইকোনমিতে আসে যখন জিডিপি কি হয়? জিডিপি হচ্ছে হাই থাকে। বোঝা গেল? এই জিডিপি লো থাকে, জিডিপি কি হচ্ছে? লো হচ্ছে। আর কি হচ্ছে? মার্কেটে লো হচ্ছে। আর ইনফ্লেশন কি হচ্ছে? ইনফ্লেশন মার্কেটে বাড়ছে। ইনফ্লেশন বাড়া অর্থাৎ মূল্য বৃদ্ধি হওয়া, ডিমান্ড মার্কেটে ক্রমশ কমে আসা, এবং জিডিপি ক্রমশ ডিক্রিজ হওয়া,
এবং তার সঙ্গে যেটা বৃদ্ধি পাবে সেটা হলো আনএমপ্লয়মেন্ট রেট। এই আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারত্ব বৃদ্ধি পাওয়ার কারণে কি হবে, মানুষের হাতে পয়সা থাকবে না, ফলে ডিমান্ড ক্রিয়েট হবে না, তাহলে জিডিপি কি হবে, ডিক্রিজ হবে। আনএমপ্লয়মেন্ট রেট কি ডিক্রিজ হবে, তাহলে কি হবে, ডিমান্ড ডিক্রিজ হবে। এবং এত কিছু হওয়ার সঙ্গে যদি ইনফ্লেশন থাকে, এই সিচুয়েশনকে আমরা বলবো স্ট্যাগফ্লেশন। এখন ডিমান্ড হচ্ছে না, আনএমপ্লয়মেন্ট বৃদ্ধি পাচ্ছে, জিডিপি লো, তাহলে প্রশ্ন করতে পারো স্যার তাহলে ইনফ্লেশন কিভাবে মার্কেটে দেখা দেবে? বোঝা গেল, ডিমান্ড থাকবে তবে তো ইনফ্লেশন হবে। এরকম দেখা গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আজকে দেখো সরকার যে সমস্ত স্টিমিউলাস প্যাকেজ নেয়, আজকে ব্যাংক যে লোন দিচ্ছে, সে লোনটা মানুষকে কি জন্য দেয়? ব্যাংক লোন দেয় তোমাকে প্রোডাকশন করার জন্য, কারণ প্রোডাকশন যত হবে দেশের জিডিপি বাড়বে, ন্যাশনাল ইনকাম বাড়বে। বোঝা গেল? এবার সেই টাকাটা যদি প্রোডাকশনে না লাগিয়ে অন্য কোথাও খরচা হয়, তাহলে মার্কেটে স্ট্যাগফ্লেশনের সিচুয়েশন দেখা দেবে, অর্থাৎ জিডিপি পড়বে, প্রোডাকশন হবে না। কেন হবে না? কারণ ইনভেস্টমেন্ট হয়নি, টাকাটা অন্য ক্ষেত্রে খরচা হচ্ছে। আনএমপ্লয়মেন্ট দেখা দেবে, কারণ ইনভেস্টমেন্ট যখনই না হবে, প্রোডাকশন যখনই না হবে, তখনই কি হবে, তখনই আনএমপ্লয়মেন্ট রেট বাড়বে, আনএমপ্লয়মেন্ট রেট হাই হবে। যদি যদি বেকারত্ব বৃদ্ধি পায়, তাহলে মার্কেটে কি ডিমান্ড থাকবে? মানুষের হাতে টাকা থাকবে? থাকবে না। মার্কেটের ডিমান্ড ক্রমশ ডিক্রিজ হবে, এবং ডিমান্ড ডিক্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইনফ্লেশন দেখা দেবে। কেন দেখা দেবে? ওই যে বললাম, টাকাটা ইনভেস্ট হচ্ছে না, অন্য কোথাও খরচা হচ্ছে। এই পরিস্থিতি, ইকোনমির এই সিচুয়েশন, মার্কেটের এই সিচুয়েশনকে বলা হয় স্ট্যাগফ্লেশন। গেটিং মাই পয়েন্ট? স্ট্যাগফ্লেশন কি বোঝাতে পারলাম? তাহলে আজকে কতগুলো কনসেপ্ট ক্লিয়ার হলো আমাদের? নেক্সট আমরা দেখব ফিলিপস কার্ভ। আচ্ছা, ফিলিপস কার্ভ দেখো, ফিলিপস কার্ভ বলছে যে, ভালো করে স্ক্রিনের দিকে খেয়াল করো, আমরা এখানে কি দেখছি? এখানে দেখছি এটা হচ্ছে ইনফ্লেশন রেট, অর্থাৎ ইনফ্লেশন আস্তে আস্তে বাড়ছে। যত ইনফ্লেশন বাড়ছে তত কি হচ্ছে, ইনফ্লেশন যত বাড়ছে তত এখানে দেখা যাচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট, সেই আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু দেখো ধীরে ধীরে কমছে। বোঝা গেল কি বললাম? যখন মার্কেটে 2% ইনফ্লেশন ছিল, তখন যে বেকারত্বের রেট ছিল সেটা ছিল কত, মোট 7%-এর কাছাকাছি। বোঝা গেল কি বললাম? যখন মার্কেটে ইনফ্লেশন 4%, যখন 5%, তখন দেখো তখন বেকারত্বের রেট কত, সেটা হচ্ছে 1%। বোঝা গেল? অতএব ইনফ্লেশন মার্কেটে বাড়ার সঙ্গে সঙ্গে আনএমপ্লয়মেন্ট রেট কি হচ্ছে, মার্কেটে কমছে। কেন? কারণ ইনফ্লেশনটা কেন বাড়ছে? মানুষের হাতে পয়সা আছে, তো সেই কারণে ফিলিপস কার্ভে আমরা দেখছি যে যত ইনফ্লেশন বাড়ছে তত বেকারত্বের সুদ ধীরে ধীরে কমছে, আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু ধীরে ধীরে কমছে। আর ইনফ্লেশন যখন কম ছিল, তখন আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু বেশি ছিল। বোঝা গেল? বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে আজকে আমরা ইনফ্লেশন কাকে বলে দেখলাম, আজকে আমরা স্ট্যাগফ্লেশন কাকে বলে দেখলাম, রিসেশন কাকে বলে দেখলাম। ডিফ্লেশনের পরিস্থিতি যদি কন্টিনিউ হয়, তখন সেই ইকোনমিটা চলে যাবে রিসেশনে। আর ইকোনমি যখন রিসেশনে যায়, তখন কি হয়, তখন গভর্নমেন্ট ইকোনমিতে, মার্কেটে মানি ফ্লোকে ইনক্রিজ করে। আরবিআই দেখবা তার পলিসিতে চেঞ্জ করে, রেপো রেট, ব্যাংক রেট এক্ষেত্রে পরিবর্তন করে। যখন আমি তোমাদের মনিটারি পলিসি পড়াবো, ব্যাংকিং পড়াবো, তখন এ বিষয়ে ডিটেল আলোচনা করব। এখন বুঝে নাও যে যখন মার্কেটে রিসেশনের পরিস্থিতি আসে, তখন কি হয়, তখন বাড়াতে হয়, কারণ তত ইনভেস্টমেন্ট হবে, ইনভেস্টমেন্ট হলে প্রোডাকশন বাড়বে, মার্কেটে ডিমান্ড ক্রিয়েট হবে এবং ইকোনমিক গ্রোথ দেখা দেবে। স্ট্যাগফ্লেশনের সিচুয়েশন কি বললাম? স্ট্যাগফ্লেশনের সিচুয়েশন বললাম যে জিডিপি কম থাকবে, আনএমপ্লয়মেন্ট রেট, ডিমান্ড কম থাকবে, তার সঙ্গে কিন্তু ইনফ্লেশন দেখা দেবে। তো এই যে জিডিপি লো এবং আনএমপ্লয়মেন্ট রেট হাই, এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ইনফ্লেশন, এই পরিস্থিতিকে আমরা বলবো রিসেশন। কেন স্ট্যাগ সিচুয়েশন দেখা দেয় একটু আগেই বললাম। বোঝা গেল? তাহলে আজকের ক্লাস, এই ক্লাসে দেখা হবে অন্য একটা টপিক নিয়ে, ইকোনমিক্সে ধীরে ধীরে
প্রত্যেকটা বিষয় নিয়ে কোনো চিন্তা নেই, ইন ডিটেল পড়তে থাকো, কথা বল। যদি মনে করো সিভিল সার্ভিস এক্সামের ব্যাপারে তোমরা সিরিয়াস আছো, 1% সিরিয়াস আছো, তাহলে শোনো, উইদাউট স্ট্রাকচার প্রিপারেশন, শুধুমাত্র মেমারাইজ করে এদিক ওদিক থেকে পড়ে সিভিল সার্ভিসের মতো এক্সাম ক্র্যাক করা যায় না। তোমার লাগবে এক্সপার্টের গাইড, বোঝা গেল? অর্থাৎ প্রপার এবং স্ট্রাকচার গাইড লাগবে। সেই স্ট্রাকচার গাইড যদি মনে করো যে আমার ব্যাচ থেকে নেবে, তাহলে টার্গেট WBCS 2023 ব্যাচে জয়েন করতে পারো। টেলিগ্রামে সার্চ করো সিভিল সার্ভিস উইথ সৌমেন স্যার, সেখানে দুটো বেনিফিট পাবে। এক হচ্ছে ফিউচার ক্লাসের লিঙ্ক পাবে, আর একটা হচ্ছে টার্গেট WBCS 2023 ব্যাচে ভর্তি হওয়ার জন্য ইনস্ট্রাকশন সেখান থেকে পাবে। বোঝা গেল? 2 নম্বর কথা হচ্ছে ভিডিওটিকে শেয়ার করো। তোমার মতো ছোট ছোট ভাই বোন যারা ভবিষ্যতে WBCS পরীক্ষা দেবে, তাদের যেন আমার এই প্রচেষ্টা সুযোগটুকু তারা নিতে পারে। বোঝা গেল? আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। গড ব্লেস ইউ মাই অল বিলভ স্টুডেন্ট অ্যান্ড ফিউচার অফিসার্স। নেক্সট ক্লাসে দেখা হবে। টেক কেয়ার অ্যান্ড বাই। থ্যাংক ইউ।